গত দুদিন ধরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় হওয়া না হওয়া নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, অনেকে প্রশ্ন তুলেছেন যে এই অর্থ কেন ছাড় হলো না, যেটি মার্চ মাসে ছাড় হওয়ার কথা ছিল। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি অবশ্য জানিয়েছেন যে এটি জুন মাসের নির্ধারিত বৈঠকটিতে উঠবে এবং তারা চেষ্টা করছেন, কিংবা উভয় পক্ষের মধ্যে একটা সম্মতি হয়েছে এই মর্মে যে দুই কিস্তির অর্থ একবারে ছাড় হতে পারে বা একবারে ছাড় হবে। যাই হোক, তার মানে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশকে এখন জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আইএমএফের এই যে কিস্তির ঋণের যে কিস্তিটি পাওয়ার কথা ছিল সেটি পাওয়ার জন্য। জুন মাসে আমরা সেটি পাবো কি পাবো না সেটি বোঝা যাবে তখন, কিন্তু তার আগ পর্যন্ত এটি নিয়ে নানা প্রশ্ন থাকবে, নানা রকম অনিশ্চয়তাও থাকবে। আমি এই আমার আজকের আলোচনার বিষয় ঠিক এই যে অর্থ কেন ছাড় হলো না সেটা না, এর সঙ্গে সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই অর্থ ছাড় করতে এসে আইএমএফের যে একটি প্রতিনিধি দল গত ডিসেম্বরে ঢাকা সফর করেছিলেন, বাংলাদেশের সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং বাংলাদেশের সামগ্রিক ইকোনমিক সিচুয়েশন তারা অ্যানালাইসিস করেছেন। যদিও আমরা শুনে থাকি বা আমাদেরকে বলা হয়ে থাকে যে এই ঋণের শর্ত হিসাবে বেশ কিছু স্ট্রাকচারাল কিছু সংস্কারের কিছু শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে যে ভ্যাট আরোপের একটি ব্যাপার। আইএমএফ তো আর বলে না যে ভ্যাট আরোপ করে দাও, তারা বলে যে তোমার যে রাজস্ব এবং এর কাঠামোটা বাড়ানো বা রাজস্ব আয়ের পরিমাণ বাড়ানো সেটি সরকার কিভাবে করবে সেটি সরকার চুজ করে। তো এরকম কিছু শর্তাবলীর কথা আমরা জানি, আমরা জেনেছি, আমরা শুনেছি, কিন্তু এর বাইরে সেই অ্যাসেসমেন্টে আরও একটি বিষয় নিয়ে আইএমএফের উদ্বেগ ছিল এবং বিশ্লেষকরা মনে করছেন, আমাকে বিভিন্ন সূত্রগুলো বলছে যে আইএমএফ বাংলাদেশের ব্যাপারে এখনও একটা বাংলাদেশকে তাদের কমফোর্ট জোনে নিতে পারছে না। মূলত বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইকোনমির যেই অ্যানালাইসিস তারা করেছে সেই অ্যানালাইসিসটির কারণে। দর্শক, সেই অ্যানালাইসিসে কী আছে আসুন আমরা একটু দেখি। ডিসেম্বরে যে টিমটি বাংলাদেশে গিয়ে অর্থনীতির নানা তথ্য উপাত্ত নিয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে, নানা সেক্টরে কথাবার্তা বলে তারা যে অ্যানালাইসিসটি করেছে, এর আগে বাংলাদেশের ইকোনমির জিডিপির একটা প্রজেকশন তারা করেছিল যে প্রবৃদ্ধি হবে 2025-এ 4.5%, কিন্তু সেই অ্যানালাইসিসে গিয়ে তারা আর আগের জায়গাটায় ঠিক থাকতে পারে নাই। তারা দেখলো যে না, এই প্রবৃদ্ধিটা আসলে কমে যাবে, সেটি হবে 3.8%। অর্থাৎ একটা নেগেটিভ অ্যাসেসমেন্ট তারা করলো বাংলাদেশের ইকোনমির টোটাল স্ট্রাকচার নিয়ে, টোটাল একটা অবস্থা নিয়ে। ফলে অর্থনীতির শক্তি কমে যাচ্ছে, অর্থনীতির গতি কমে যাচ্ছে, সেটি যখন আইএমএফ নিশ্চিত হয়ে যায় তখন আসলে তাদের অর্থ সহায়তা বলি, ঋণ সহায়তা বলি, যে কোনো বিষয় বলি না কেন, সেটি নিয়ে সামনে আগানোর ক্ষেত্রে তাদেরকে 7-5 নানা কিছু ভাবতে হয় এবং মূলত সেই বিষয়টি ঘটেছে এই অর্থ ছাড়ের ক্ষেত্রেও। আমরা জানি যে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে দর্শক আপনাদেরকে বলে রাখি জায়গাটায়, যে এই ঋণের চুক্তিটি হয়েছিল আসলে 2023 সালে আওয়ামী লীগ সরকার তৎকালীন, যখন তারা একটা ডলার ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, তখন তারা আইএমএফের সঙ্গে এই সহযোগিতার আলোচনাটি করে এবং সেই সময় 470 কোটি ডলারের তারা একটা ঋণ তারা অ্যাপ্রুভ করে এবং 3 কিস্তিতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তারা 231 কোটি ডলার অলরেডি তারা হাতে পেয়ে যায়। চতুর্থ কিস্তির ছাড় পাওয়ার ক্ষেত্রে এসে আসলে সমস্যা দেখা দেয়, কারণ ততক্ষণে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এসেই আসলে, যদিও তারা তাৎক্ষণিক অ্যাসেসমেন্টে ডিসেম্বরে তারা যে অ্যাসেসমেন্টটি করেছিল সেই সময় তারা বলেছিল যে তারা এটি ছাড় করবে, এমনকি তারা আরও কিছু বাড়তি ঋণ দেবে এমন একটা প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল যে সেটি আর হয়ে আসেনি। সেই 64.50 কোটি ডলার যেটি এই মার্চের বৈঠকে ওঠার কথা ছিল, সেটি এখন আমাদের সরকার জানাচ্ছেন সেটি ডিসেম্বরে চলে যাবে। এই যে জুন মাসের বৈঠকে চলে যাবে এবং জুন মাসে সেটি হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ড করবে এই সময়কার ইকোনমিক ইন্ডিকেটরগুলো কী বার্তা দিচ্ছে, পাশাপাশি সরকারকে যেসব শর্তাবলী দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি ডেভেলপমেন্ট হচ্ছে। এখন মূল জায়গাটি কিন্তু আমার কাছে মনে হয়েছে, বা আমার যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তারা আমাকে অনেকেই বলছেন যে এই যে জিডিপির ইকোনমির যে ডাউনগ্রেডেড অ্যানালাইসিস পারফরমেন্সের তারা দেখেছে, মূলত
সেটি আইএমএফকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এবং তারা বাংলাদেশের ব্যাপারে এক ধরনের একটা ডিসকমফোর্ট জায়গায় পড়ে গেছে। এখন কেন আইএমএফ এই মানে জিডিপির নেগেটিভ অ্যাডজাস্টমেন্টের কারণে কিংবা তাদের যে প্রজেকশনটাকে নেগেটিভলি রিভাইজ করতে হয়েছে, সেই কারণে আইএমএফকে কেন ডিসকমফোর্টে ফেলবে? শুধু আইএমএফকে না, এটি আসলে পুরো যারা বাংলাদেশকে মানে যে কেউ ধরুন, আমরা যদি ব্যক্তিগতভাবে দেখি না কেন, যে আপনার ইকোনমিক স্ট্রেংথ কী আছে, আপনার ইনকাম ক্যাপাসিটি কী আছে, সেটির উপরে আসলে নির্ভর করবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান আপনাকে ঋণ দেবে কিনা। এমনকি আপনার বন্ধুর কাছে যদি আপনি আর্থিক সহযোগিতা চান, সেও আপনাকে আর্থিক সহযোগিতা দেবে কি দিবে না, সেটি করার আগে মানে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখতে চাইবে যে আপনি আসলে সেই টাকাটা ফেরত দিতে পারবেন কিনা, বা আপনার আসলে ইকোনমিক ক্যাপাসিটিটা কী আছে। ফলে যখন জিডিপির গ্রোথটাকে নেগেটিভলি আবার নেগেটিভ প্রজেকশনে চলে যায়, তখন সেই বার্তাটি ইন্টারন্যাশনাল ইনভেস্টর গ্রুপ বলি আর বিজনেস গ্রুপ বলি, সবার কাছে এক ধরনের একটা সতর্কতা মানে একটা রেড সিগন্যাল হিসেবে যায়, সবাই একটু সতর্ক হয়ে যায়। দর্শক খেয়াল করবেন যে ক্ষমতার পট পরিবর্তনের পর সেই মানে আমার মনে হয় না যে কোনো একটি সিঙ্গেল ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসেছে, সরকার কোনো একটি সিঙ্গেল কোনো বৈদেশিক সহযোগিতা পেয়েছে। বরং আমরা দেখেছি বেশ কয়েকটি দেশ থেকে বৈদেশিক সহযোগিতা বরং উইথড্র হয়ে গেছে, তারা বৈদেশিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছে এবং আইএমএফের যে টাকাটি সেটিও মূলত আটকে গেছে। এখন আইএমএফের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যখন কোনো একটি দেশের গ্রোথ সম্পর্কে, ইকোনমিক পারফরমেন্স সম্পর্কে, ইকোনমির স্ট্রেংথ সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা পোষণ করে, তখন সেখানে আসলে বাইরের আর কেউ এগোতে চায় না। অবশ্য আরও একটি বিষয় কাজ করে যে আমরা দেখেছি যে এমনকি এই সময়ে স্থানীয় ব্যবসা বাণিজ্যের অবস্থাও বেশ স্থবির হয়ে গেছে। স্থানীয়ভাবেও নতুন কোনো বিনিয়োগ নেই, আর স্থানীয় বিনিয়োগ যেখানে নেই সেখানে তো বিদেশি বিনিয়োগ আসার প্রশ্নই আসে না। আমরা জানি যে তেল গ্যাস ক্ষেত্রের একটি বিড হয়েছিল এই সরকার ক্ষমতায় আসার পরপরই, এবং সেই বিডিংয়ে আসলে যেটিকে খুবই লুক্রেটিভ খাত বলা হয় বাংলাদেশের, কিন্তু সেই বিডিংয়ে এমনকি মার্কিন কোম্পানিও কেউ সেই বিডিংয়ে অংশগ্রহণ করেনি। সেটিও কিন্তু একটি নেগেটিভ বার্তা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ওয়ার্ল্ডে এবং বিভিন্ন জায়গায়। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সুইজারল্যান্ডে দোভাসে যেই ইকোনমিক ফোরামের সম্মেলনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে একটি দাবি তুলেছিলেন যে বিগত সময়ে বাংলাদেশের যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেটি আসলে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছিল, সেটি সঠিক ছিল না। রয়টার্স সেই সংবাদটি পরিবেশন করার ক্ষেত্রে তারা নিজস্ব একটি মন্তব্য জুড়ে দিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বিগত সরকারের প্রবৃত্তিকে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু কেন উড়িয়ে দিতে চাইছেন, তার যুক্তি কী, রেশনাল কী, তার পয়েন্ট কী, সেই বিষয়ে তিনি কোনো কিছু বলেননি। সেই সময় অনেকেই এটিকে নিয়ে নানাভাবে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, কিন্তু তার সঙ্গে এটিও একটা ব্যাখ্যা যে তার আগেই আসলে আইএমএফ প্রবৃত্তিটাকে ডাউনগ্রেড করে ফেলেছে, যে এই সরকারের আমলে সামনের প্রবৃত্তিটা আর বাড়ছে না। ফলে এই যে ডাউনগ্রেড করে ফেলাটাকে সেটিকে এক রকমের মানে চাপা দেওয়ার জন্যও তিনি আগের সরকারের উপর এক ধরনের দোষারোপ করে গেছেন। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা তো আসলে শুধু বাংলাদেশের ডাটার উপর যে নির্ভর করে তা না, তারা তাদের মতো করে অ্যানালাইসিস করে। তারা তাদের মতো অ্যানালাইসিস করে বিগত সরকারের সেই প্রবৃত্তিটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, করেই বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় যত ধরনের সহযোগিতা করার আওয়ামী লীগ সরকারকে তারা করেছে। যাই হোক, এখন আমরা যদি সামনের দিকে তাকাই, এই যে নেগেটিভ জিডিপির যে নেগেটিভ গ্রোথ আইএমএফ প্রজেকশন করছে, এই প্রজেকশনটা আসলে একটি আমাদের জন্য অত্যন্ত আতঙ্কের, আমাদের জন্য অ্যালার্মিং। এটি অ্যালার্মিং এই কারণে, একদিকে তো আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেই না, আরও বেশি ফরেন ইনভেস্টররা, বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যাপারে এক ধরনের একটু মানে তারা সংশয়ের মধ্যে পড়ে যাবে। তারা একটু নিজেদেরকে গুটিয়ে রাখবে যে আসলে আরও একটু দেখি কি হচ্ছে। অপরদিকে আমাদের সামগ্রিকভাবে সোসাইটিতে সাধারণ মানুষের মধ্যে তার একটা বিরূপ প্রভাব পড়বে। ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের যাদের মানে নানা রকম আর্থিক তাদের যে উৎস বন্ধ হয়ে গেছে, এবং উৎস বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা খেয়াল করবেন, ঢাকার সাংবাদিক বন্ধুরা যদি কেউ একটু কষ্ট করে খোঁজখবর করেন, দেখবেন যে ব্যাংকিং খাতের ঋণ মানে ব্যক্তি পর্যায়ে হয়তো তাদের নেই, কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিওগুলো থেকে যে ঋণ নেওয়ার প্রবণতা সেটি বেশ
উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে বলে নানা সূত্র থেকে আমাকে বলেছে। অর্থাৎ মানুষ অর্থের জন্য, তহবিলের জন্য, তাদের প্রয়োজনের টাকার জন্য এখন এনজিওগুলোর কাছ থেকে বাড়তি লোনের জন্য দেন দরবার করছে। সো কিন্তু এটির জন্য খুব দীর্ঘ মেয়াদে নয়, খুব কাছাকাছি মেয়াদেই আসলে একটি সামাজিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সোসাইটিতে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, একটি আলাদা একটা চাপ তৈরি হবে। সেটি নিয়ে আমি ভিন্ন ভিডিওতে আলাপ আলোচনা করব। আজকের এই আলোচনাটা আমি এখানেই রাখতে চাই যে এই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের জিডিপিটাকে তাদের প্রজেকশন থেকে 4.5% থেকে কমিয়ে 3.8%-এ নিয়ে এসেছে, এবং তারা বলছে যে ইকোনমি আসলে ঠিক সেইভাবে পারফর্ম করছে না এখন পর্যন্ত। তারা এটিও বলেছে যে হ্যাঁ 2026 সালে হয়তোবা এটি ঘুরে দাঁড়াতে পারে, বাট সেটাও ডিপেন্ড করবে যে গভর্নমেন্ট কীভাবে পারফর্ম করছে। এখন পর্যন্ত কিন্তু ঠিক ইকোনমিক অ্যাক্টিভিটিস ঠিক সেইভাবে মানে বোলস্টার করার মতো পারফরমেন্স আমরা গভর্নমেন্টের মধ্যে দেখি না। আমি গতকালকে দেখলাম যে বাংলাদেশের BTMC মানে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট, উৎপাদক যারা, ওই অ্যাসোসিয়েশন একটি প্রেসিডেন্ট কোথাও একটা বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলছেন যে আমাদের লোকাল ইনভেস্টমেন্টই একেবারে নাই, আর বৈদেশিক ইনভেস্টমেন্টের তো প্রশ্নই আসে না। এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা মনে করছেন, ব্যবসায়ীরা মনে করছেন যে একটি নির্বাচিত সরকার যদি দায়িত্ব গ্রহণ করে, তারপরে হয়তো এই ইকোনমিতে যে অনিশ্চয়তাটা এখন তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তাটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে, বা বিদেশিরা বাংলাদেশের ব্যাপারে আস্থাশীল হয়ে উঠতে পারে। তো দর্শক, আমিও তার এই বক্তব্যের সঙ্গে আমি একমত পোষণ করি। আমার কাছে এটা মনে হয় যে বর্তমান গভর্নমেন্ট আসলে ইকোনমিটাকে প্রপারলি গাইড করে সামনের দিকে নিয়ে যেতে পারছে না, যেই কারণে IMFকে তার জিডিপি প্রজেকশনটাকে নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। 4.5% থেকে 3.8%-এ নামিয়ে এনেছে, এবং এর যেই অ্যাডভার্স ইম্প্যাক্টটা হবে সেটি থেকে দেশকে, দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব, আমি মনে করি যে চলতি বছরের মধ্যেই এটি নির্বাচিত সরকারের হাতে অর্থনীতি পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নেই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।